একটি কারণে সকল জমির নামজারি বন্ধ রয়েছে। এই একটি কারণে মূলত আপনি যত চেষ্টাই করেন না কেন বা শত চেষ্টা করার মাধ্যমেও আপনার জমির নামজারি আপনি আর করতে পারছেন না। কোন সে একটি কারণ যে কারণে জমির নামজারি প্রক্রিয়া বন্ধ রয়েছে এবং কিভাবে এই সমস্যার সমাধান করে নিতে পারবেন, আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত নামজারি করার মাধ্যমেই কেবল একজন ব্যক্তি পরিপূর্ণভাবে জমিটির মালিকানা লাভ করতে পারে। যদি কোনো ব্যক্তি ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করে, সেক্ষেত্রেও ওই ব্যক্তি যখন একটি দলিল রেজিস্ট্রেশন করে নেয়, তারপরেও কিন্তু ওই দলিলের মাধ্যমে উনি জমিটির পরিপূর্ণ মালিক হতে পারে না। ততক্ষণ পর্যন্ত উনি জমিটির পরিপূর্ণ মালিক হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই দলিলটি উনি উপজেলা যিনি ভূমি সহকারী কর্মকর্তা আছেন বা এসিল্যান মহোদয় আছেন, এই এসিল্যান বরাবর আবেদন করার মাধ্যমে নিজের নামে নামজারি করে না নিচ্ছেন। তাহলে নামজারিটিকে কেন এতটা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? এর কারণ হচ্ছে মূলত সরকার নামজারির মাধ্যমে নিশ্চিত হয় যে জমিটির মালিককে। যখন কোনো এলাকায় সরকার রেকর্ড পরিচালনা করে, ওই সময়ে জমির মালিক হিসেবে যারা থাকে বা জমিটির প্রকৃত মালিক যারা, তাদের নামে রেকর্ডভুক্ত করা হয় এবং তাদের নামে রেকর্ডভুক্ত করার পর বা তাদের নাম রেকর্ডে ওঠানোর পর তাদেরকে মালিকানার প্রমাণপত্র হিসেবে একটি খতিয়ান প্রদান করা হয় এবং এই খতিয়ানের মাধ্যমে ওই ব্যক্তি প্রমাণ করতে পারে যে তিনি এই জমিটির মালিক। এই কারণে মূলত সরকার নির্দিষ্ট কোনো এলাকাতে রেকর্ড পরিচালনা করে থাকে। এছাড়া সরকারের আরও একটি উদ্দেশ্য থাকে রেকর্ড পরিচালনা করা, সেটা হচ্ছে ভূমি মালিকদের কাছ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে সরকার রেকর্ড পরিচালনা করে। তবে যেভাবেই হোক, মূলত যখন কোনো অঞ্চলে রেকর্ড পরিচালিত হয় তখন সরকারের মূল যে উদ্দেশ্য থাকে সেটি হচ্ছে জমির মালিক হিসেবে বর্তমানে কারা আছে তাদের নামে নামে রেকর্ডভুক্ত করা বা তাদের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করা। কিন্তু এই রেকর্ডটি যেহেতু 20 থেকে 25 বছর পর বা 30 বছর মাঝখানে ব্যবধান রেখে তারপরে কোনো অঞ্চলে রেকর্ড পরিচালিত হয়, যে কারণে এই সময়ের ভিতরে অনেক সময় দেখা যায় যে ওই যে ব্যক্তির নামে পূর্বে রেকর্ডে যে ব্যক্তি জমির মালিক ছিল তিনি যে কোনো প্রয়োজনে বা উনি মারা গিয়েছে, ওনার ছেলেদের ভিতরে জমি বন্টন হয়ে গেছে বা উনি ওনার প্রয়োজন মেটানোর জন্য ওই জমি বিক্রয় করে দিয়েছেন। এরকম ঘটনা যদি ঘটে থাকে, সেক্ষেত্রে যে ব্যক্তি নতুনভাবে জমিটি ক্রয় করছেন উনি নতুনভাবে একটি দলিল রেজিস্ট্রেশন করে নিচ্ছেন এবং ওই দলিলের মাধ্যমে ওনাকে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে নেওয়ার মাধ্যমে সরকারের যে রেকর্ড বই আছে সেই সরকারের রেকর্ড বই জমির পুরাতন যে মালিকের কাছ থেকে উনি জমিটি ক্রয় করেছেন সেই মালিকের নাম পরিবর্তন করে সেখানে নতুন মালিক হিসেবে ওনার নাম বসানোর জন্য এই নামজারি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র জমি ক্রয় করে থাকে বা জমি ক্রয়ের পর শুধুমাত্র দলিল রেজিস্ট্রেশন করে রেখে দিয়ে থাকে, সেক্ষেত্রে উনি যদি মনে করে যে পরবর্তীতে যখন এই এলাকাতে রেকর্ড আসবে বা নতুন কোনো রেকর্ড আসবে সেই সময় উনি এই দলিল দেখানোর মাধ্যমে ওনার নামে জমিটি রেকর্ডভুক্ত করে নেবে। মনে রাখতে হবে যে এই ধারণাটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। কেননা উনি যদি দলিল অনুযায়ী জমিটির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই ওনাকে ওই দলিল অনুযায়ী নামজারি প্রক্রিয়াও সম্পন্ন করে নিতে হবে। তা না হলে সরকারিভাবে কোনো পর্যায়ে ওই ব্যক্তি জমির মালিক হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবে না। এমনকি পূর্বে যার থেকে ওই ব্যক্তি জমিটি ক্রয় করেছে ওই ব্যক্তি চাইলেই ওই জমিটি আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারে। যদিও দলিল রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রথম দলিলটি যার নামে হবে বা প্রথম দলিল যে ব্যক্তি পাবে তিনি আবার পরবর্তীতে ওই নামজারি খারিজ করে দিয়ে জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে। তারপরও ওনাকে অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হতে পারে বা ওনার অর্থের অপচয় হবে এবং সময়ের অপচয় হবে এবং বিভিন্ন ব্যক্তি পর্যায়ে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণেই মূলত নামজারি প্রক্রিয়াটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয় এবং কোনো ব্যক্তি জমি ক্রয়ের পরে ওনাকে নামজারি করে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়ে থাকে। এটা তো গেল দলিল অনুযায়ী বা কোনো ব্যক্তি যদি ক্রয় সূত্রে জমির মালিকানা পায় সেক্ষেত্রে। কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যে ব্যক্তিরা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পাচ্ছে। যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করে সেক্ষেত্রে ওনারা পূর্বে বাংলাদেশে যে ব্যবস্থা চালু ছিল বা পূর্বে 2004 সালের পূর্বে বাংলাদেশে বন্টননামা দলিল ছাড়া বা বাটোয়ারা দলিল ছাড়াই মূলত কোনো ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি জমির মালিকানা পেয়ে থাকতো সেক্ষেত্রে ওনারা একটি ওয়ারিশান সনদ বা ওয়ারিশ সনদ দেখানোর মাধ্যমে ওনারা চাইলেই জমি ক্রয় বিক্রয় করতে পারত। এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি হতো না। মূলত ওই সময় জমির মূল্য ছিল কম এবং জমি ভাগাভাগি নিয়ে নিজেদের ভিতরে খুব একটা বড় আকারের দ্বন্দ্ব বা ফ্যাসাদ তৈরি হতো না। যার কারণেই ওই জমি নিয়ে কোনো ধরনের সমস্যা তাদেরকে পড়তে হতো না এবং যে ব্যক্তি জমিটি ক্রয় করতো উনি শুধুমাত্র ওয়ারিশ সনদ দেখার মাধ্যমেই উনি জমিটি ক্রয় করতে পারত। কিন্তু বর্তমানে জমির মূল্য অনেক বেড়ে যাওয়ার কারণে এই ওয়ারিশ সনদ অনুযায়ী জমি ক্রয় বিক্রয় করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে কোনো ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি শুধুমাত্র ওয়ারিশ সনদ দেখানোর মাধ্যমে আর কোনো ব্যক্তি এই জমি বিক্রয় করতে পারবে না।
এছাড়া 2004 সালের পরেও দেখা গিয়েছে যে এমন অনেক ওয়ারিশ ব্যক্তি আছে, তারা ওই ওয়ারিশান সনদ অনুযায়ী নিকটস্থ যে ভূমি অফিসগুলো আছে নিকটস্থ ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে নিজেরা চাইলেই নিজেদের নামে নামজারি করে নিতে পারতো। অর্থাৎ যে ব্যক্তি জমি প্রথমে নামজারি করে নিয়েছে খুব ভালোভাবে জমিটি নামজারি করে নিতে পারতো। অর্থাৎ কোনো ব্যক্তি যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেত, সেক্ষেত্রে ওই ব্যক্তি মনে করতো যে আমার আরও তো ভাই বোনেরা আছে, তারা জমির খোঁজ খবর নিতে চায় না ঠিক মতন বা জমির খাজনা প্রদান করতে চায় না, সেক্ষেত্রে আমি আমার পৈতৃক সূত্রে পাওয়া জমি বা মায়ের দিক থেকে পাওয়া জমি, আমি যতটুকু জমির অংশ পেয়েছি বা মালিকানা পেয়েছি সেই পরিমাণ জমি আমি আলাদাভাবে নিয়ে আমি নামজারি করে নেব এবং আমার জমির আলাদাভাবে আমি খাজনা প্রদান করব। এই বিষয়টি যদি কোনো ব্যক্তি মনে করতো, তাহলে সে ব্যক্তি চাইলেই শুধুমাত্র একটি সঠিক ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে উনি এসএলএন অফিস থেকে নামজারি করে নিতে পারত। কিন্তু এইভাবেও নামজারি যখন এসএলএন অফিস থেকে দেওয়া হচ্ছিল, সেই সময় দেখা গেল যে পরবর্তীতে বাটোয়ারা দলিল ছাড়া ওয়ারিশান সনদ নেওয়ার মাধ্যমে যে ব্যক্তি জমি নামজারি করে নিয়েছে, সেই ব্যক্তি পরবর্তীতে ওই জমি যদি অন্য কারো কাছে বিক্রয় করে দিয়েছে, তখন ওই জমিটির অবস্থান নিয়ে বা জমিটির ভোগ দখল কোন দিকে হবে এই বিষয়টি নিয়ে তাদের ভিতরে বড় আকারে দ্বন্দ্ব বা সংঘাত তৈরি হচ্ছে। কেননা যখন ওয়ারিশান সনদ নিয়ে ওই ব্যক্তি নামজারি করে নিছে, তখন ওই ব্যক্তি শুধুমাত্র ওনার জমির পরিমাণ উল্লেখ করে বা দাগে দাগে কতটুকু জমি পাবে সেইটুক অংশ পাওয়ার মাধ্যমে উনি কেবল আলাদাভাবে জমিটির নামজারি করে নিতে পারছিল। কিন্তু এই নামজারি খতিয়ানে কোথাও উল্লেখ থাকছিল না যে কোন দাগে উনি কোন দিকে কোন সাইডে কতটুকু জমি দখল করবে বা ভোগ দখল করবে। এই বিষয়টি উল্লেখ থাকছিল না বলে বা নির্দিষ্টভাবে কোনো দিক উল্লেখ থাকছিল না বলেই মূলত পরবর্তীতে নামজারি করে নেওয়ার পরেও উনি ওনার জমি যখন বিশেষ প্রয়োজন সাপেক্ষে বিক্রয় করে দিয়েছে, ওই সময় যে ব্যক্তি ক্রয় করছে তিনি চিরস্থায়ীভাবে ভোগ দখল করার আশায় যদি ওই জমিটি দখলও করছে, তারপরও অন্য যে ভাই বোনেরা আছে বা ওই ব্যক্তি যে আরও অন্য ভাই বোনেরা আছে বা আরও যে অংশীদার আছে, তারা যদি মনে করে যে আমরা আমাদের জমির দখল এই জায়গায় দেব না, বরং যে জমি বিক্রয় করে দিয়েছে তার জমি এখানে না ওই সাইডে আছে, এইভাবে যদি ওনারা ওই যে ব্যক্তির জমি ক্রয় করছে তাকে যদি এই জায়গা থেকে বিতাড়িত করে, তাহলে কোনোভাবেই ওই ব্যক্তি আইনের আশ্রয় নিয়ে তিনার অবস্থান উনি ধরে রাখতে পারবেন না। তিনি দলিল অনুযায়ী জমি পাবে, কিন্তু জমিটির যে সাইডে ওনারা দেবে ওনাকে সেই সাইডে যেতে বাধ্য। এরকম সমস্যা যেন কোনোভাবে তৈরি না হয় বা এই ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার থেকে প্রত্যেকটা মানুষকে রক্ষা করার জন্যই মূলত বর্তমান ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে এখন থেকে কোনো ভূমি মালিকগণ চাইলেই যারা ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পেয়েছে তারা আর ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে জমির নামজারি করে নিতে পারবে না। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে নামজারি করে নিতে হয়, তাহলে অবশ্যই ওনাদের একটি বন্টননামা দলিল সেখানে প্রদর্শন করতে হবে। আর এই বন্টননামা দলিলের মাধ্যমে ওনাদের নিশ্চিত করতে হবে যে কে কোন দাগে কতটুকু জমি নিয়েছে বা কে কোন দাগে কোন সাইডে কোন জমি কতটুকু ভোগ দখল করবে, এই বিষয়টি বন্টননামা দলিলে সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। যার কারণে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বন্টননামা দলিল করে নেওয়ার মাধ্যমেই কেবল ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বা পৈতৃক সূত্রে বা মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিজেদের নামে নামজারি করে নিতে পারবে। তাছাড়া শুধুমাত্র ওয়ারিশ সনদ দেওয়ার নামজারি করে নেওয়া যাবে না। ওই একটি মাত্রই সমস্যার কারণ, সেই সমস্যাটি হচ্ছে জমিটির অবস্থান নিয়ে দ্বন্দ্ব তৈরি। অর্থাৎ যে ব্যক্তি জমিটি প্রথমে নামজারি করে নিয়েছে তিনি জমিটি যদি বিক্রয় করে দিয়েছে, তাহলে যার কাছে বিক্রয় করছে তাকে কোন দিক থেকে বিক্রয় করে দিচ্ছে এই বিষয়টি উনি নিশ্চিত করে তার কাছে বিক্রয় করে দিলেও যে ব্যক্তি জমিটি ক্রয় করছে তিনি কোনোভাবেই স্থায়ীভাবে ওই অবস্থান আর ধরে রাখতে পারবে না। কেননা যে বিক্রয় করছে সে যদি একা হয়ে থাকে আর তার সহ অংশীদার যদি একাধিক ব্যক্তি হয়ে থাকে, তাহলে তাদের কথাই সামাজিকভাবে এবং আইনগতভাবে সবথেকে ভ্যালিডিটি পাবে। যার কারণে অবশ্যই কোনো ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি যদি নিজেদের নামে নামজারি করে নিতে হয়, এমনকি যদি মনে হয় যে আপনি নামজারি করে নেওয়ার মাধ্যমে জমিটি প্রকৃত মালিক হয়ে জমিটি যে কোনো কাজে লাগাবেন, সেক্ষেত্রে অবশ্যই নিজেদের মধ্যে আপোষ মীমাংসার মাধ্যমে একটি বাটোয়ারা দলিল করে নিতে হবে। আর এই বাটোয়ারা দলিল করে নেওয়ার মাধ্যমেই কেবল আপনি চাইলে আপনাদের জমি নামজারি করে নিতে পারবেন। তাছাড়া কোনোভাবেই বর্তমানে কোনো ওয়ে ব্যবহার করার মাধ্যমে আপনারা এই ওয়ারিশ সূত্রে পাওয়া জমি আর নামজারি করে নিতে পারবেন না।